দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমার এই লাইভ অনুষ্ঠানটি আপনারা যারা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার দেশপ্রেমের আন্তরিকতা। এবং আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি আশা করছি আপনারা সবাই সুন্দর একটি রাষ্ট্রের স্বপ্ন মনে এই মুহূর্তে লালন করছেন, যে আমাদের দেশ এক সময় এমন একটা পজিশনে গিয়ে পৌঁছবে যেখানে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে আমাদের টেনশন করতে হবে না এবং আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, একটি স্থিতিশীল রাজনীতি হবে। আপনারা যেমন এটা কামনা করছেন, ঠিক আমিও একই রূপে এই কামনা করছি যে আমার দেশ এক সময় ওখানে পৌঁছবে ইনশাআল্লাহ। এবং আমার কেন যেন মনে হয় আমাদের সবার আশা পূরণ হওয়ার জন্যই আল্লাহ, মহান আল্লাহ পাক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিককে আমাদের দেশের দায়িত্বে পৌঁছে দিয়েছেন। আজকের দর্শকবৃন্দ, আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। কথাগুলো সমসাময়িক এবং কথাগুলো আমাদের দেশের জন্য প্রয়োজনীয়। তবে আজকের আমি যেই বিষয়টার উপরে ফোকাস করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ছিল, এরা ধরা পড়ে না, এদেরকে সহজে ধরা যাচ্ছে না, এদের কোথাও খুঁজেও পাওয়া যায় না। মানে পরিস্থিতিটা কি? পরিস্থিতিটাই প্রথম জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে 14 থেকে 16টা বাক্স ভরে হীরা, জহরত, ডলার বোঝাই করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে। আন্তরিকতার সাথে, উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাগির জন্য কোনো সমস্যা না হয়, তাদের শ্বশুরবাড়ি পৌঁছায় দিছে। কে করছে এটা? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। অদূরদর্শী একটা সিদ্ধান্ত। তাদেরকে বলছে জীবন রক্ষার্থে, তারা কোনো রক্তক্ষরণ চায় না, রক্তপাত চায় না, তারা এটা বলছে। এখন রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ 14-16 বাক্স ভৈরা ডলার দিয়ে দিতে হবে, 14 আর 20 বাক্স ভৈরা হীরা জহরত দিতে হবে। তারা বলছে রক্তপাত চায় না, তারা হাসিনার চায় না 1975 সালের 15ই আগস্টের মতো এরকম যেন রক্তপাত না হয়। রক্তপাত থামানোর জন্য জেনারেল ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ ডলার, হীরা জহরত বাংলাদেশ ব্যাংকের লকার খুলে সব একত্র করে 14 থেকে 16 বাক্স উঠায় দিতে হইল। এটা কি দেশের সম্পদ পাচার না? তো জেনারেল ওয়াকার দেশের অর্থ, দেশের ডলার, দেশের স্বর্ণ, দেশের ডায়মন্ড, দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল। কে ইনভলভ ছিল? জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে নাই। তারা কি করেছে? হাসিনা মাগি, রেহানা মাগিকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো, এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারের টাকা পাচার হয়েছে, ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত। দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত।
তোমরা রক্তপাত হইতে চাও নাই, ওকে, তাদেরকে পাঠাই দিতে চাইছো, মিলিটারি পিকআপ ভ্যানে বর্ডার ক্রস কইরা দিতা। ওকে, তুমি তোমার জটাস লাগে, তুমি জটাসে কৃতজ্ঞতা জানাবা, বিমানে উঠাবা, হেলিকপ্টারে উঠাবা, তো তুমি কুত্তার বাচ্চা 14 বাক্স 15 বাক্স ডলার স্বর্ণ হীরা জহরত ডায়মন্ড কি করে দিচ্ছ? অর্থাৎ তুমি পাচারের সহায়তা করেছ। জেনারেল ওয়াকার, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ভারতের ব্রিটিশদের মাগি সাপ্লাইয়ার, মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর, আর তুমি শুয়ারের বাচ্চা ভারতের 5 হারামখোর মির্জাফর ওয়াকারুজ্জামান। তুমি রক্তপাত চাও নাই, খুব ভালো কথা, রক্তপাত চাই নাই, আমি রক্তপাত চাই না, হাসিনারে রেহানারে পাঠাইছি, তো এগুলো কেন দিছ? এবং শুধু পাঠায় না, আবার কি করছে সে? হাসিনার দোষর, ভারতীয়দের দোষরদেরকে, রয়ের লোকজনদেরকে, রয়ের অপারেটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি 252 জন না 53 জন না 300, আমার যতদূর মনে পড়ে 252 জন না 253 জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে, ওই 626 জনের মধ্যে। অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই, দেশ লুণ্ঠনকারী, খুনি, গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল। ওখানে এই 626 জন কোথায়? এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখনো সে প্রকাশ করে নাই, তাদেরকে হ্যান্ড ওভার করে নাই। এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায়, এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায়। ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে। এখন তারপরেও শত শত ভারতীয় দোসররা, গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায়? গ্রেফতার হচ্ছে না, গ্রেফতার হচ্ছে না। তাহলে তারা কোথায়? তারা আছে এখন বাংলাদেশে। কাদের ছত্রছায়া রয়েছে? কার আর ছত্রছায়া থাকবে? কার ছত্রছায়া থাকবে? জেনারেল ওয়াকারের ছত্রছায়া এবং জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্রছায়া। আপনারা অবাক হচ্ছেন? আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে? জেনারেল ওয়াকারকে নিয়ে, সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে, হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন? তাদের বিচার দাবি করেছেন? কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না, কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার, 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড, সোনা, এগুলো কেমনে গেল? তাহলে কি জনসমক্ষে আপনার আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত 17 বছর দেশকে খোকলা করে দিয়েছে, তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে, ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয়। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়? এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না, এবং তারা বলবে না না না, আমরা তো এগুলোর সাথে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এর ঐতিহ্যবাহী দল নাকি একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে? কোনটা? কেউ ওয়াকার সমালোচনা করবে না, ওয়াকার সম্পর্কে কথা বলবে না। তো এক কথায় আমি যদি বলি, এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছত্রছায়ায় লুকিয়ে আছে এসব খুনিরা, আওয়ামী লীগের ভারতীয় দোসররা, সুবিধাভোগীরা লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কারণ আওয়ামী শাসন আমলে বিএনপি সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্রছায়া ছিল।
আপনারা কি কখনো দেখেছে যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ? আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে? আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানার বাসা রেড দিয়েছে, সামাওয়াবাইদের বাসা রেড দিয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা রেড দিয়েছে এবং তাদের মালিকানাধীন তাদের হোটেলগুলো বা বাড়িঘরগুলো তারা রেড দিয়েছে? দেয় না এবং দিবে না। কেন রেড দেয় না? একটা কারণে, ওখানে লুকিয়ে আছে কারা? বিএনপির লোকজনরা। বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে, তাদেরকে বের করতে দেয়া যাবে না, এদেরকে দেয়া যাবে না, এদেরকে ধরে রাখতে হবে। এখন এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে? এদেরকে যে কোনো মূল্যে জামাই আদরে আমাদের সাথে তাদেরকে রাখতে হবে। রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে, ঠিক আছে? এরা একত্রে করবে। এখন আজকে তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায়? আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না। বলে যে আওয়ামী লীগের লোকজন ভারতীয় দোসর, এরা এখন আর কোথায় নাই। যেহেতু নাই, তাদেরকে নিয়ে বিএনপির মধ্যে কোনো কথাবার্তাও নাই, বিএনপির মধ্যে কোনো আলোচনাও নাই। তাইলে বিএনপি আর আওয়ামী লীগ তারা আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি তারা একাকার হয়ে গেছে। এখন বিএনপির মধ্যে লুকিয়ে আছে আওয়ামী লীগের লোকজনরা। এখন আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে যদি থাকে তাইলে বিএনপি এটাকে অস্বীকার করছে, না 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 না, আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ নাই, ঠিক আছে, আমাদের ভিতরে কোনো আওয়ামী লীগ নাই। কিন্তু জনগণ কিন্তু জানে যে আওয়ামী লীগ কোথায় আছে। আমি একটা ভিডিও ক্লিপ দেখাই। অস্বীকার করার কোন রাস্তা আছে? আজকের আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে তারা যে কোথায় লুকায় থাকে, কোথায় কি থাকে, এটা কি বলতে অসুবিধা আছে? কোনো অসুবিধা আমার দৃষ্টিতে নাই। এখন তারা যদি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, তারা যদি বিভিন্ন জায়গায় খুন খারাপি করে, বিভিন্ন জায়গায় করে, এদেরকে লুকায় রাখার জন্য বিএনপি যত প্রকার কাজ করা দরকার ওই কাজগুলো করছে তাদেরকে রক্ষা করার জন্য। মির্জা ফখরুল নিজের ঠাকুর গায়ে টিটু নামের এক আওয়ামী নেতা সয় সম্পত্তি রক্ষা করার কন্ট্রাক্ট নিছে তার ভাই ফয়সাল আহমেদ। মির্জা ফখরুল নিজে ইনভলভ হয় ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি নাগরিক মির্জা ফখরুল এবং তার বউ আওয়ামী লোকজনদেরকে বিহারে তাদের আত্মীয় স্বজনদের বাজার মানে যে কোনো জায়গায় বেড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে। আরো আছে, সালাউদ্দিন আছে না, তারেক রহমানের কোন খালাতো বোনের জামাই, রাঙ্গামুলা চিটাগং এর এসালং গ্রুপের 90 সিইও, 90 চেয়ারম্যান। শুনেন, 2 দিন আগে সালাউদ্দিনের বাংলাদেশের রিফর্মের উপরে আলোচনা করতে গিয়ে একটা সাবজেক্ট এসে 2 টার্মের বেশি কেউ থাকবে কি থাকবে না এই প্রসঙ্গে আপনি সালাউদ্দিনের কথা শুনেন। আমি সালাউদ্দিনের কথাটাকে আপনাদের সামনে একটু। প্রথম কথা, সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো, আপনার এনাফ লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাটেগ্লাস কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই, লেখাপড়া নাই, আপনার দূরদর্শিতা নাই একটা পার্টির স্ট্রাকচারকে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয়, একটা পার্টি এফেক্টিভ হয়। আপনি 2 টাকা দামের বালের লিডার ছিলেন কক্সেস বাজারের, আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন যেভাবে আওয়ামী কুত্তার বাচ্চারা হাসিনার পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন এখন। প্রথম কথা, আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন? আপনি গণতন্ত্র বলতে কি জানেন? 2 কনজিকিউটিভ টার্ম, আপনি এটা নিয়ে কথা বলছেন? সালাউদ্দিন একটা কথার জবাব দেন আমাকে। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়, মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথেও একমত না।
দর্শকবৃন্দ, আমি কেন একমতটা, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে এই কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমউদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ বা অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেটের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে ওই হাজতে রাখা হবে? আমি এটার বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয়, সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে? এক। দুই, পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটার বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে? অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত, আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটের লোকজনরা যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক, বিএনপি কনসিকিউটিভলি তারা যদি 10 বার গভর্নমেন্ট ফর্ম করে, এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই, করুক। বিএনপি 10 বার করুক, গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণ বলবে যা আমরা বিএনপি রে পছন্দ করি, বিএনপি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম, করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম। বিএনপি যদি গভর্নমেন্ট 10 বারও ফর্ম করে, এখানে তো কোনো অবস্ট্রাকল নাই। তাইলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায়, শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে, দলের প্রধান হবে, সংসদের নেত্রী হবে, এটা হতে দেয়া যাবে না। কারণ কি? গণতন্ত্রের প্র্যাকটিস। বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে, তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করব, এবং আমি যদি বিএনপি করি, কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব, দেশের আমি সংসদ নেত্রী হব। এটাই, এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে, যে কোনো মানুষের আছে, যে কোনো পরিবারের আছে। সালাউদ্দিন, আপনার মতো লোকজন চাকর হতে পারে, 5 আটা গু খাওয়া ম্যাগট হতে পারে, কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার, আপনার সন্তানদের অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার, সংসদের নেত্রী হওয়ার। তাইলে আপনার মতো লোক
ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন, আপনি রাখাল। আপনি তারেক জিয়ার কোন আত্মীয়কে বিয়ে করছেন, তারেক সাহেবের বেগম জিয়ার কোন বোনের মেয়েকে বিয়ে করছেন, এই জন্য আপনি রাঙ্গাবুলা রয়ের খেতাব নিয়ে ভারত থেকে আসছেন কোয়ালিফাইড হইয়া। আপনার মতো একটা সুরঙ্গখন ল্যাঙ্গট পড়া এস আলম গ্রুপের নব্য চেয়ারম্যান, আপনার মতো কুত্তার বাচ্চা এসব পলিসির উপরে কেমনে কথা বলে? I don't think you have enough qualification to talk about policy. Do you know how to spell policy? Do you have any idea that the subject you are talking about? I don't think so. Simple matter. আপনি যদি এখন বলতে যান তাদের এই বিএনপির 2 টার্মস দিয়ে মির্জা ফখরুল আবার একটা কমেন্টারি দিচ্ছে। মির্জা ফখরুল কি বলছে 2 টার্ম নিয়ে? শুনি মির্জা ফখরুল কি বলে। মির্জা ফখরুলের এই কথাটা প্রশ্নটা খুব পছন্দ হয়েছে। কিন্তু কেন পছন্দ হয়েছে? মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী হওয়ার অনেক শখ, মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ। তো মির্জা ফখরুল অনেক শখ। মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য, হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক। হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? আমি মির্জা ফখরুলের দোষ দেই না। হাসিনা মাগি, রেহানা মাগি ভারতের নাগরিক হইয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না? আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য, কিন্তু সে ম্যাং করছে। এখন একটা কথা, মির্জা ফখরুলও ঠিক একই চর্বিত চর্বণ তারা করে যাচ্ছে। কি বলছে? না, এটা দলীয় সিদ্ধান্ত। মির্জা ফখরুল, আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয়, একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজন প্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয়, এটা দলের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে? কেউ জানে? কারো বাকি আছে? আপনি তো এটা জানেন। এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপি সরকার 10 বার গঠন করলেও কারো কিছু আসে যায় না, আমিও ওয়েলকাম করব, করুক বিএনপি 10 বার দল গঠন করুক। তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে? দলের ভিতরে নেপোটিজম, স্বজন প্রীতি যেটাকে বলে, এটা কেন ঢুকবে? দেশের 3টা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে? আপনারা তো অটোক্রেট, ফ্যাসিস্ট, আপনারা তো তৈরি করেন, আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে। একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা একনায়ক বানাতে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? হাসিনা মাগি দেশের প্রধানমন্ত্রী, হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী, হাসিনা মাগি সংসদের নেত্রী। তাই বেটা মির্জা ফখরুল কি হইলো? একনায়ক কে বানাইছে? ওই আওয়ামী লীগ বানাইছে, ওই ভারত বানায় গেছে একনায়ক। কেন বানাইছে? কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু নাই। তাহলে কি হলো? আপনারা একনায়ক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন। বেগম জিয়া বা তারেক রহমানকে ওই হাসিনার মতো ওইটা বানাবেন একনায়ক, দেশের ভিতরে আবার গুম খুন করবেন। আপনাদেরকে কি বলবো? এখন একটা সমাধান আছে, একটা সমাধান আছে মির্জা ফখরুল, একটা সমাধান আছে সালাউদ্দিন, একটা সমাধান আছে। আমি সমাধানের কথা বলি। আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা পারিবারিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে, ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে। এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না, এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না, কোন রিফর্ম কাজ করবে না, কারণ এটার মালিক তো পরিবার। আপনারা দুইজনে এত গ্যাং গ্যাং আ এগুলা না করে এটা বলেন যে আমরা পারিবারিক রাজনৈতিক দল করি। আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক, ওই পরিবারের যে মালিক, সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে, কে দলের প্রধান হবে। আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায়।
বলছেন না কেন? এটাকে পেঁচাচ্ছেন কেন? এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন? এটা নিয়ে ভণ্ডামের কিছু নাই। আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম। আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে রাজনীতির ব্যবসা করছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আওয়ামী লীগ যেভাবে খেলে গেছে, হাসিনা মাকি যেভাবে খেলে গেছে, নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে, ঠিক একইভাবে জিয়া পরিবারও করতে চায়। বলেন, আমি আপনাকে সমালোচনা করব না। মির্জা ফখরুল যদি বলে এই কথা, আমি সমালোচনা করব না। সালাউদ্দিনের মতো এস আলম গ্রুপের এই কুত্তার বাচ্চা চোর, ভারতীয় ট্রেনিং প্রাপ্ত এই সুর যদি এই কথা বলে, আমি সমালোচনা করব না। বলেন আপনি, কোনো অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল, এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া, সুতরাং তারা যেটা সিদ্ধান্ত নেবে এইটাই হবে সিদ্ধান্ত। এখন যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে, মির্জা আব্বাস এবং ভারতীয় বেশ্যা, ল্যাঙ্গট পরা বেশ্যা মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এরা যদি, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে, বিএনপির মালিক জিয়া পরিবার, তারা যেটা সিদ্ধান্ত নিবে, সো বি ইট। কোনো অসুবিধা নাই, আমরা বুঝবো যে ঠিক আছে, এরা তো সত্য কথা বলছে। মুজিব শেখ যেভাবে 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে, এখন জিয়া পরিবারের লোকজনরাও এই ছিনিমিনিটা খেলতে চায়, তো তারা যেটা করবে ওইটাই কথা। আপনারা এই কথাটা বলেন। আপনারা যদি এই কথাটা বলেন, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। কেউ এটা নিয়ে আপনাদেরকে আর সমালোচনা করবে না। কিন্তু আমাকে যদি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে যে না, আমাদের এটা পারিবারিক ব্যবসা না, রাজনীতিটা আমাদের পারিবারিক ব্যবসা না, তাইলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে? আসুক, এ ধরনের একটা ঐক্যমত্য কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে 2 বারের বেশি, অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? একটা কারণে, আমি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে একটা উপদেশ দিয়েছিলাম, অ্যাডভাইস দিয়েছিলাম, কারণ এদের পাশে ল্যাঙ্গট পরা অযোগ্য অথর্ব কতগুলো হারামজাদারে বসায় রাখছে। কেউ বলে আমি উকিল, আমি ব্যারিস্টার সাহেব, আমি অ্যাডভোকেট সালাম, আমি ডাক্তার মেহেদি, চেটেরবালা আব্দুল্লাহ, সব চোর ছাচর শুয়ারের বাচ্চারা ওখানে বসে ল্যাঙ্গট পইরা রইছে। আমি তারেক রহমান, বেগম জি, আপনাদেরকে আমি বলছিলাম, আপনাদের মা এবং ছেলের 2টা পজিশনকে ফিক্স রেখে প্রত্যেকটা পজিশনকে ইলেক্টেড পজিশন করে দেন। ওখানে যেন কোনো নেপোটিজম না থাকে। সালাউদ্দিনের মতো লোক, চকলেট আপা, বালাপার মতো লোকজন কেউ যেন ওখানে আশ্রয় না পায়। প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটি, বিভাগীয় কমিটি, প্রেসিডিয়াম, প্রত্যেকটা জায়গায় ইলেক্টেড হবে, কোনো অসুবিধা নেই। বেগম জিয়া অথবা তারেক রহমান এরা হবে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা হবে এরা হবে। আপনারা যদি এটা যদি করেন প্রত্যেকটা, তাহলে সাংগঠনিক ভাবে আপনারা ইকুয়াল হবেন আওয়ামী লীগের মতো, আপনারা ইকুয়াল হবেন জামাত ইসলামের মতো। কারণ সাংগঠনিক ভাবে আপনাদের কোনো রাস্তাঘাট নাই, আপনারা জাস্ট কচুরি পাড়ার মতো ভাসতেছেন। হ্যাঁ, আপনাদের জনপ্রিয়তা আছে, কিন্তু সাংগঠনিক ভাবে আপনারা অত্যন্ত দুর্বল। আপনারা যদি এই কাজটা করেন, আরো একটা কাজ করতে পারেন, তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া, আপনারা এদেরকে যদি এভাবে ইলেক্টেড পজিশন করেন, আপনাদের চারপাশে আপনারা কিছু এক্সপার্ট হায়ার করতে পারেন বেসড অন কোয়ালিফিকেশন। কারো রিকমেন্ডেশন এইসব বাল ছোল মেখে নিয়েন না। তারেক রহমান সাহেব, আপনাকে আমি একটা কথা বলি, ইদানিং আপনার একটা লোককে আপনারা বোধহয় নিয়োগ দিয়েছেন। আপনি, আমি জানি না, আপনারা পারিবারিক ভাবে আপনারা বোধহয় ডেমেনশিয়া নতুবা আপনাদের আলজাইমার আপনাদের ভিতরে, তারেক রহমান সাহেব আপনাদের ভিতরে এই অযোগ্যতাটা আছে। এটা কেন আমি জানি না। আপনারা
ওই মইনের মতো বালচলের সেনা প্রধান বানাইছেন, পরে মইন আপনার কোমর ভাঙ্গা দিচ্ছে। আপনারা বাইচা বাইচা ভুল লোকগুলোকে আপনারা নির্বাচন করেন। তারেক রহমান সাহেব সেই বানিও ইংরেজিতে একটা কথা বলে, ইউ মেড মি ফুল ওয়ান্স, shame on you. You made me fool twice, shame on me. আপনার ভিতরে কি এই লজ্জাবোধটা কাজ করে তারেক রহমান সাহেব? আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনারা বারবার এই সিলেকশন গুলায় কেন ভুল করেন? আপনারা কেন সালাউদ্দিনকে এখন প্রমোট করছেন, যেই সালাউদ্দিন 7 বছর রয় ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে ঢুকছে? আপনি এই লোকটারে কেমনে বিশ্বাস করেন? কিবা ওই সালাউদ্দিন যদি আমার মার পেটের আপন ভাই হইতো, আমি তো তারা বিশ্বাস করতাম না। তাকে এখন এত গুরুত্ব দিচ্ছেন কেন? এরা কোনোদিন আপনার লয়াল হবে না, এরা আপনার পিঠে ছুরি ঢুকাই দিবে। আচ্ছা যাই হোক, আমি হারুন, আমি এই সালাউদ্দিনের কথা বলছি না, অন্য একটা লোকের কথা বলছি। ইদানিং আপনার দলের বিভিন্ন ইস্যু নিয়ে একটা লোক কথা বলে, মানে এর কথাবার্তা এরা দেখে আমার মনে হয় বিশ্ব চালাক ধরনের একটা লোক। কোয়ালিটি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই লোকটা কি ইদানিং আমি কথাবার্তা বলতে শুনি, এই লোকটার কথা আপনাকে আমি জবাব দেই। এখন এই মেহেদী আমিন, খালেদ মহিউদ্দিন যেই প্রশ্নটা করছে সে বলে ইতিহাস, মেহেদী আমিন উঠা বলে ভূগোল। খালেদ মহিউদ্দিন উঠা বলছে আমি কেমিস্ট্রি কথা বলি, সে বলে আমি বলবো হিস্ট্রি। কেন আমি কথাটা বললাম? আপনারা একটু মেহেদী আমিনের কথা থেকে আমি একটা কথা বলি। খালেদ মহিউদ্দিন একবারও বলে নাই যে সংস্কার কমিশন একটা রাজনৈতিক দলকে 2 বারের বেশি সরকার প্রদান করতে চায় না। মেহেদী আমিন খুব ভালোভাবে এই কোশ্চেনটা বুঝছে, না বোঝার কোনো কারণ নেই। এখন মেহেদী আমিন আর্গুমেন্ট করা শুরু করছে, না একটা দল যদি ভালো করে সে পরবর্তীতে নির্বাচিত হবে না। এটা এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা ইরিলেভেন্ট। মেহেদী আমিন কে আমি জানি না, এই হিজড়া, এই হুবড়ি, এই চালাক চতুর, এই গোপাল ভাঁড় কে আমার কোনো ধারণা নাই। কিন্তু এই হিজড়া বলে যে না আপনারা চাপাতে চাচ্ছেন, বিএনপি কে মার্জিনালাইজ করতে চাচ্ছেন। এই মেহেদী না মাহাদি না কুঞ্চটের বাল, একে আমি চিনি না, কিন্তু এর যদি কেউ জিজ্ঞাসা করে, এই বেটা দল 50 বছর যদি নির্বাচিত হয়ে আসে কারো কোনো সমস্যা নাই। খালেদ মহিউদ্দিন ক্লিয়ার বলছে যে আপনি প্রধানমন্ত্রী হন, সেখানে অসুবিধা কি? এটার কোনো জবাব তার কাছে নাই। অর্থাৎ কি জানেন, ওই সালাউদ্দিন গু খাওয়া কথা বলছে, মির্জা ফখরুল গু খাওয়া কথা বলছে, এই মেহেদীও গু খাওয়া কথা বলছে। এখন আমি মেহেদের সাবজেক্টটাকে কেন টানলাম? তারেক রহমান সাহেব কতগুলো গু খাওয়া লোকজন তার পাশে রেখে সানিকে রাখছে। যে বেটা ছিল ড্রাইভার অথবা বাথরুম ক্লিন করতো, তারে বানাইছে এখন তার কমিউনিকেশন ডাইরেক্টর। সে এখন ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল করে, জায়গা জমি দখল করে। এখন তারাই মেহেদী আমিনরে বসাইছে কোন উপদেষ্টা কইরা আল্লাহ মাবুদ জানে। এখন আমার সমস্যা কোথায়? মেহেদী আমিন কে দিয়া। মেহেদী আমিন কে? মেহেদী আমিন কে? মেহেদী আমিন হয়েছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সাথে সরাসরি কাজ করেছে, আওয়ামী পরিবারের সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল। ঠিক আছে, আমি আপনাদেরকে আমি একটু পরামর্শদাতা। তো তারেক রহমান কি, সে মঈনুদ্দিন হায়ার করছে, তারে পাছা ফাটায় দিছে, কোমর ভাঙ্গা দিছে। উপদেষ্টা জোগাড় করছে, যে উপদেষ্টারা তারে এই আমেরিকার কতগুলা রিক্সাওয়ালা গেছে, গিয়াস রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা মিজানুর রহমান মিল্টন, রিক্সাওয়ালা হোটেলের ওয়েটার জিল্লুর রহমান, এরা এই রিক্সাওয়ালারা যখন গেছে সবাই নিউ ইয়র্কে এসে কয় আমরা ভাইয়ারে 2 লাখ করে টাকা দিছি, আমরা সেন্ট্রাল কমিটির মেম্বার হইছি। বুঝলাম না বিএনপির রাজনীতি এইটা। এখন এসব কর্মকাণ্ড যখন বিএনপি করে তখন তারেক রহমান তার কথাবার্তা শুনবেন, একটু শুনুন। তারেক রহমান সাহেব, উইথ অল রেসপেক্ট, আপনার এই কথাটা সর্বৈব মিথ্যা এবং ভণ্ডামির একটা পার্ট। আপনি নিজে জানেন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আপনি জানেন যে মির্জা আব্বাস কোথা থেকে উঠে এসেছে, কোথায় বসে চাঁদাবাজি করছে। মোসাদ্দেক সালু কোথা থেকে উঠে এসেছে, কোথায় অন্যায় করছে। গিয়াসউদ্দিন আল মামুন কোথায় অন্যায় করেছে, কোথায় চাঁদাবাজি করেছে, আপনি খুব ভালো করে জানেন। আপনি জানেন আব্দুল আওয়াল মিন্টু কোথায় ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে, আপনি খুব ভালো করে জানেন।
কালা জাহাঙ্গীরের মতো মাস্তান, অমুকের মতো মাস্তান, সেমুকের মতো মাস্তান কোথায় পিস্তলবাজি গুলিবাজি করছে? কাউকেই আপনারা দল থেকে বহিষ্কার করেন নাই। আজকেরও ভারতের যৌথ নাগরিক একটা লোক, অকর্মণ্য একটা লোককে আপনারা মহাসচিব বানায় রাখছেন। আপনারা বলছেন আপনারা দোষ স্বীকার করছেন। কোথায় কোথায় দোষটা স্বীকার করছেন আপনারা? আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে আপনার চারপাশে কতগুলো পাঁচটা হুবড়ি বসে আছে। কই সানিকে ঠেকাইছেন? ব্রাহ্মণবাড়িয়া জমি দখল করছে, জমি দখল করে বিল্ডিং উঠাইতেছে, ওই বিল্ডিং এর থামাইতে পারছেন কাজ কারবার? আপনি পারেন নাই তো। তো আপনি কেমনে বলেন যে আমরা অন্যায়কারী? তো অন্যায়কারীকে তো আপনি বদলে টানেন। সানিকে যেভাবে কোলে তুইলা হাঁটেন, তাহলে আপনি অন্যায়কারীকে থামাইলেন কই? সানির মতো চাকর বাকর যদি বিএনপির নমিনেশন সেল করে, এরপরে আপনারা বলবেন যে আপনারা এখানে অন্যায় থামান, অন্যায়কারী গরু ছাগল বুঝান। আপনারা তো কোথাও আপনাদের অন্যায়কে স্বীকার করেন না। কার দিকে ইঙ্গিত করছেন যে অনেক দল এইটা আছে বিচার করে না? হ্যাঁ, পরিবারতান্ত্রিক আরেকটা রাজনৈতিক দল আছে তারেক সাহেব, ওইটার নাম আওয়ামী লীগ। আপনি যদি আওয়ামী লীগের দিকে আঙ্গুল জায়গায় থাকেন, দেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কারণ আওয়ামী লীগ যা করছে আপনারা এখন সেটাকে ওভাররুল করার চেষ্টা করছেন, এজেন্ট। তা আপনার কথা যখন আপনি বলেন যে আপনারা অন্যায়কে রিকগনাইজ করেন এবং সেটাকে সংশোধন করেন, দ্যাট আর কমপ্লিটলি লাইস। আল্লাহর ওয়াস্তে আপনি এই বক্তব্য দেওয়ার আগে 25 বার আপনার চিন্তা করা উচিত ছিল যে এই বক্তব্য আপনার কিনা। আপনি এই ধরনের বক্তব্য কি করে দেন যেখানে আপনার দল কন্টিনিউয়াসলি চাঁদাবাজি, লুটতরাজ, টেন্ডারবাজি, গোলাগুলি, পিস্তল দিয়ে ঘোরাঘুরি সবকিছু করছে? আপনি কি করে বলেন যে আপনার দলের অন্যায় থাকলে সেটাকে আপনি রিকগনাইজ করেন? আপনাকে যদি আমি আবার জিজ্ঞাসা করি, আপনাকে আমি আমার টকশোতে কয়েকবার বলেছি মির্জা আব্বাস তার পাশে ফালুর ভাই নুরুকে বসাইয়া থ্রেট করে এবং ব্যক্তিগতভাবে ইন্টারনালি সে বলে যে তাকে, ফালুকে, নুরুকে, তার এখানে যত চোর ডাকাত বদমাইশ লুটতরাজ পকেটমার চাঁদাবাজ টেন্ডারবাজ যারা আছে তাদেরকে বহিষ্কার করার ক্ষমতা আপনার বা আপনার মায়ের নাই। তারা তো এখনো ক্ষমতায় বসে আছে, তারা তো এখন আপনার দলের নাম বিক্রি করছে। কই আপনি তো কিছু করেন না। আমির খসরু মাহমুদ চীনের সাথে আপনার দলের সম্পর্ক নষ্ট করেছে, আমাদের দেশের সম্পর্ক নষ্ট করেছিল তাইওয়ানে গিয়ে পাসা মারা দিতে গিয়া। কই আপনারা তো কিছু করেন না। আসলাম চৌধুরী আপনার মেহেদী সাবাদের সাথে বসায় দিয়েছিল মুলা দেখাইয়া হাসিনা পতন ঘটাবে। কই আপনি তো কিছু করেন নাই। সালাউদ্দিনের মতো অযোগ্য লোক আপনি তার টাইম এখন ফোকাসে দিতেছেন। কই আপনি তো কিছু করেন নাই, করছেন না। এখন এই মাহাদি না একটা বালচল কোথাকার কোন টোকায় তারে নিয়ে বসাইছেন, সে আপনার উপদেষ্টা। আপনার মা একজনকে উপদেষ্টা বানাইছে, আপনার মা একজনকে উপদেষ্টা বানাইছে। সেই উপদেষ্টা কি বলে? আমরা তো ভারতীয়। উপদেষ্টা বলে সে তো ভারতীয়। আমরা তো ভারতীয়। এখন শুনেন, মির্জা ফখরুল আপনার চিন্তা করে দেখেছেন তারেক রহমান আপনার দলের মহাসচিব বলে আপনার বাবা 2015 সাল পর্যন্ত বেঁচে থাকলে বাংলাদেশ আফগানিস্তান হইতো, বাংলাদেশ লাইবেরিয়া হইতো। এরপরেও এই শুয়োরের বাচ্চা আপনার দলের মহাসচিব হয়ে বসে থাকে আর আপনি বলেন যারা অন্যায়কারী তো অন্যায়কারী, তাকে রাখা যায়। কোথায় আছেন? কোন পৃথিবীতে আপনি বাস করছেন তারেক রহমান সাহেব? তারেক রহমান সাহেব আপনাদের দেশের, আপনাদের দলের সম্পদ কি? আপনাদের দল কেন আজকের বিএনপি এবং আপনার পাত্তা দেয়, আপনার দলকে পাত্তা দেয়? যে জন্য পাত্তা দেয় দেখেন, কি জন্য আপনার দলের মূল্যায়ন এখনো দেশের জনগণ করতে চায়। বাংলাদেশের এক কিংবদন্তি যার জন্য আপনার দলের এখনো লোকজন জিন্দাবাদ দেওয়ার চেষ্টা করে, ওই কিংবদন্তি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশকে গড়ার স্বপ্ন নিয়ে আপনার বাবা বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করেছিল এবং বাংলাদেশের একটা স্থায়ী সরকার স্থায়িত্ব আনার জন্য আপনার বাবা জীবন দিয়ে গেছে। আপনার বাবা কন্টিনিউয়াসলি দেশের পক্ষে কাজ করেছে। আপনার ওই বাবার জন্য জনগণ এখনো জাতীয়তাবাদী দলের পিছনে আছে। আর সেই আপনার বাবাকে অসম্মান করে
এই কুত্তার বাচ্চা কি বলে আবার। এরপরে মির্জা ফখরুল আপনার দলের প্রধান, আপনার দলের মহাসচিব। আপনার মনে হয় আপনি বলছেন অন্যায়কারী তাকে আমরা রাখি না? কই, মির্জা ফখরুলের তো কিছু হয় নাই। মির্জা ফখরুল তো ধারে কাছেও যায় নাই। মির্জা ফখরুল বলছে আপনার বাবা আজকের যদি বেঁচে থাকতো বাংলাদেশ হতো লাইবেরিয়া, বাংলাদেশ হতো আফগানিস্তান। এটা কার কথা? কার নাকি? ভারতের। আর ওই লোকটাকে আপনারা মহাসচিব করে বসিয়ে রেখেছেন, তাই না? তাই তো তারেক রহমান সাহেব এরপরে লেকচার দেন যে আপনার ওখানে অন্যায়কারীকে আপনি রাখেন না। আপনি শুনেন, বিএনপির পিছনে লোকজন এখনো কেন যায়? কেন যায় বিএনপির পিছনে? বিএনপি তো দল করার মতো আপনারা তেমন কিছু প্রেজেন্ট করেন নাই, তারপরও কেন যায়? শুনুন কেন। শুনেছেন? শুনেছেন? আপনার মা এবং আপনার বাবা প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদী। প্রকৃত বাংলাদেশকে 20 কোটি মানুষের জন্য ওনারা উপহার দিতে চেয়েছিলেন একটা সফল রাষ্ট্রকে, যাতে দেশের জনগোষ্ঠী এই রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের স্ট্রাকচারের উপরে তারা যেন নির্ভর করতে পারে। আপনি কি করছেন? আপনার দল আজকে কি করছে? আপনার বাবা বলছে প্রত্যেকটা গাছের রাস্তার পাশে গাছ লাগাতে হবে, আর আপনারা কি বলছেন? প্রত্যেকটা রাস্তায় চাঁদাবাজি করতে হবে। আপনার বাবা বলছে প্রত্যেকটা ঘরে মহিলারা কুটির শিল্প করবে। আপনারা কি করছেন? প্রত্যেকটা মহিলাকে দিয়ে সোশ্যাল সামাজিক পতিতাবৃত্তি করাচ্ছেন। আপনার বাবা বলছে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আপনারা কি করছেন? দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন দেশ ক্ষমতার জন্য। এরপরেও বলবেন আপনারা আপনার বাবার এবং মায়ের রাজনীতিকে শেয়ার করেন নাকি? আমি তো দেখি না। আমি দেখি না আপনারা আপনার বাবা এবং মায়ের রাজনীতিকে আপনারা শেয়ার করেন। আমি জানি না কোথায় আপনারা আছেন। আপনারা জনগণের পালস বুঝেন না। দেখেন, ভারতীয় নাগরিক মির্জা ফখরুল কথা বলতে গেছে, লোকজন তার কথাও শুনে না, তাকে এখন লোকজন খেদায়া দেয়। দেখেন, দেখেছেন এই মির্জা ফখরুল একজন ইনএফেক্টিভ ইনফিলট্রেটেড ক্রিমিনাল, যে আপনার বাবাকে ছোট করছে, আপনার মায়ের ভীষণকে ছোট করছে, আপনার দলকে ছোট করছে, আপনার দলকে বিতর্কিত করছে, আপনার নীতিমালাকে বিতর্কিত করছে। এখন তারে সরাবেন কারে দিয়ে? সালাউদ্দিন, এই কক্সবাজারের বালচো। আপনারা তো আপনাদেরই শত্রু। এদের মতো দলের নেতা থাকলে আপনার তো শত্রুর দরকার নাই। এরাই এনাফ আপনাদেরকে ডিস্ট্রয় করার জন্য। এবং পরে বলবেন আমরা ভুল লোককে সিলেকশন করছি। মাহদি আমিন, মির্জা আব্বাস, লোকজন দেখে কোশ্চেন করে মাহদি আমিন নাকি আপনার কাছে সেল করছে, সে পিএইচডি করছে। কোন ইউনিভার্সিটি থেকে, কোন সাবজেক্টে, তার ডিজার্টেশনের সাবজেক্ট কি ছিল জিজ্ঞাসা করছেন? ইন্টারভিউ করছেন? তার ভীষণ কি? সে কি বিশাল ছিল? বলেন জেকব মিল্টনের লগে একবার ইন্টারভিউতে আসতে। যে আমার এই শোতে আসার জন্য হ্যাডাম না যদি না থাকে, বলেন কোন একটা জায়গায়, যে কোনো ইন্টারভিউতে পৃথিবীর যে কোনো জায়গায় আপনার দলের যে কোনো নেতা বলেন জেকব মিল্টনের সাথে একবার বসতে। আমি বলে দেব এটা কোন জায়গার দালাল, আমি বলে দেব এটা কতটা কোয়ালিফাইড। তো কোথায় যাবেন আপনারা? আপনার দল এখান থেকে কোথায় পৌঁছবে? আমি তো দেখি না আপনাদের অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকবে। আমি তো দেখি না কোথাও গিয়ে আপনাদের ঠেকানোর মতো কাজ করে। একটা কথা আপনার মা বলে গেছে, এই কথাটা আপনার মাথায় কি ঢুকেছে যে আপনারা কতগুলো বেঈমানকে আশ্রয় দেন? এখন বেঈমানদের আদর করবেন। বেঈমানরা চকলেট আপার মাইয়ার জামাই, বেঈমানরা ডন ভাইয়া, বেঈমানরা আপনার চাচাতো ভাই, না সরি আপনার চাচাতো ভাই বাবার দিকের কেউ আসে নাই। কারণ জিয়া পরিবারের কোন একটা লোক আপনাদের বিএনপি রাজনীতিতে নাই। সব হচ্ছে আপনার মাতৃকুলের, সব বিশ্বাসঘাতক বেঈমান হারামজাদার দল, সব আপনার পার্টিটারে খোসা করে রাখছে। আপনার বাবার দিকে কেউ আসে নাই, কেউ আসে নাই আপনার বাবার দিকে। কিন্তু মায়ের দিকে দুর্নীতিবাজ, লোভী, জচ্চর, হারামজাদা, শুয়োর প্রত্যেকটাকে আপনি পুনর্বাসন করেছেন আপনার দলে।
লোক যোগ্য যাকে আপনারা আনেন নাই আপনার দলে। এনে কতগুলো হুবড়ি জোগাড় করেছেন, ইটার জোগাড় করেছেন, জোচ্চর জোগাড় করেছেন। মির্জা আব্বাসের মতো এক দপ্তরের ছেলেকে দিয়েছেন ঢাকা নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক যেমনি হাসিনা মাগি ঢাকা নিয়ন্ত্রণ দিয়েছিল নুরুন নবী চৌধুরী শাওনের মতো আরেক বিশ্বাকে। আপনারা এই ধরনের কাজ করবেন আর আপনারা আমার কাছ থেকে আশা করবেন আমি যেন আপনার প্রশংসা করি? নো ওয়ে, ফাক! আমি এটা প্রশংসা করব না। আমি আপনাকে বহুবার বলছি, অ্যালাউ মি টু প্রেজ ইউ। আমাকে সুযোগ দেন আমি যেন আপনার প্রশংসা করি। কই, আমাকে সুযোগ তো আপনারা দিচ্ছেন না। আমাকে শুধু ক্রস রোডে দাঁড় করায় দেন আপনাদের পাচার কাপড় উদ্রা কইরা। যখন আমি গালি দেওয়া শুরু করি তখন এই গালি নিতে পারেন না আপনারা। আপনাদের 14 গোষ্ঠী তখন ঝাঁপায় পড়ে, হ্যাঁ জ্যাকব মিল্টন আমাদেরকে গালি দিচ্ছে। কি হলো আপনাদের? আপনাদের জীবন কোথায় যাবে? আমি তো বুঝি না আপনাদের জীবন কোথায় যাবে, আপনাদের দল কোথায় যাবে। আপনি যেভাবে তাসের ঘর সাজাতে চাচ্ছেন মাহাদি আমিনের মতো বালছল দিয়ে, তাসের ঘর তো ভেঙে পড়বে। যে তাসের ঘর সাজাইছে ফালুর মতো বালছল রে দিয়া তাসের ঘর ভেঙে যাবে। যে তাসের ঘর আপনি সাজিয়েছেন মির্জা আব্বাসের মতো 2 টাকার চাঁদাবাজ পকেট মার তাকে দিয়ে, ওই তাসের ঘর ভেঙে যাবে। ওই তাসের ঘর থাকবে না। ওই তাসের ঘর থাকার কোন রিজন নাই। আর আপনি ওটার উপরে ভরসা করে বসে আছেন। আপনার এক পছন্দের মানুষ আপনাকে পাছা ফাটাইয়া দিচ্ছে পিটাইয়া। এর পরের স্টেপ আছে, আপনাকে অ্যাসাসিনেট করবে, আপনাকে গুলি করবে। ভয় আপনি দেশে যাচ্ছেন না, এটা এখন দেশে সবাই জানে। আপনি ভয়ে আপনি দেশে যাচ্ছেন না, কারণ আপনার দলের খড়িরা আপনাকে দেশে যেতে দিচ্ছে না। আমি আপনাকে ডিয়ার ইউ। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করা শুরু করেছিল সেজন্য আয়না ঘরে না যায়। ডক্টর ইউনূস তার হেড আপ দেখাইছে আয়না ঘরে গিয়া। আপনি একটু হেড আপ দেখান, যান বাংলাদেশে যান। আপনাকে গ্রেফতার করলে করুক, কোটি কোটি লোক আপনার ফেভারে নেমে আসবে। যান না, আই ডিয়ার ইউ, জাস্ট গো। জননেতা হবে, যান ওখানে, যান দাঁড়ায় যান ওইখানে গিয়া। দর্শকবৃন্দ, আরো কয়েকটা বিষয় আমি কথা বলতে চাই। ও বাই দ্য ওয়ে, তারেক রহমান সাহেব, আপনার মা বুঝাচ্ছে কতগুলো বেঈমান, কতগুলো সাপ উনি আশ্রয় দিয়েছেন। মির্জা আব্বাসের মতো সাপকে উনি দুধ কলা দিয়ে পুষেছে। মোসাদ্দেক ফালুর মতো সাপকে উনি দুধ কলা দিয়ে পুষেছে। নুরুর মতো সাপকে দুধ কলা দিয়ে পুষেছে। এবং পোষার পরে উনি দেখেছেন এই বেঈমানদের। শুনুন আপনার মা কি শুনেছেন? তারেক রহমান সাহেব শুনেছেন আপনার মা কি বলেছে? এই কথাটা কি কোনো মূল্যায়ন করেন আপনি? আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাঁদে, আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে। ডিফারেন্সটা কি আপনি বুঝেন? এটা কি আপনি বুঝেন তারেক রহমান সাহেব? একটু বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সাহেব, এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না। এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না। কিন্তু আপনার দোষ কোনটা জানেন? ইউ সারাউন্ড ইউরসেলফ উইথ সাম ব্যাড পিপল। কতগুলো চালাক চতুর ফালতু লোককে দিয়ে আপনি চারিদিক ভরে রাখছেন। চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভরে রাখছেন। অযোগ্য অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনার চারপাশ ভরে রাখছেন। আপনার দোষ ওখানে। গত 17 বছর আপনি ভুল করেছেন। সবাই বলছে আপনি নাকি লন্ডনে এসে প্র্যাগম্যাটিক হয়েছেন, দূরদৃষ্টি হয়েছেন, আপনার পরিবর্তন হয়েছে। নো, আই ডোন্ট থিংক সো। মানুষ হিসাবে আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু রাজনৈতিক ভাবে আপনার ভিতরে কোনো ম্যাচিউরিটি প্রবেশ করে না। স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ক্রিমিনাল, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ইডিয়েট, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম কোল্ড কিলার, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই র। আপনার রাজনৈতিক প্র্যাগম্যাটিজম কোথায়? যারা বলে আপনার পরিবর্তন হয়েছে, হোয়ার? আই ডোন্ট সি দ্যাট, আই হ্যাভেন্ট সিন দ্যাট ইয়েট। আর একটা কথা আপনাদেরকে আমি যখন কথায় কথায় বলি যে আপনার দলের প্রত্যেকটা লোক একটা জায়গায় আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এখানে দলের কোনো মুখপাত্র নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যা কিছু করেন,
একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে? আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে কোন নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না, অ্যাকসেপ্ট ওই মুখপাত্র? এটা পারেন না? এই কথাটা আপনাকে কেউ বলে নাই, কেউ শিখায় নাই? কোন একটা বাল রাখছেন না হুমায়ুন, কোন একটা বাল? আমি যদি পেশাব করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়ুনের নাই, তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা। আহা, কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন রে। ডোবার জন্য আর কিছু আছে আপনাদের? আছে নাকি আপনাদের? দর্শক বিন্দু, অন্য প্রসঙ্গে একটু আমি কথা বলতে চাই। আমার শো এর টাইম অলমোস্ট শেষ। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আপনার এই সিদ্ধান্তটাকে আমি পছন্দ করেছি। সবাই বলেছে আপনার মেরুদণ্ড নাই, আপনার এই বক্তব্যটাকে আমি পছন্দ করেছি। আপনার এই বক্তব্যটাকে আমি ওয়েলকাম করব। আপনি যদি খুঁজে বের করেন কারা আইজিপি বাহারকে এই কথা বলছে, যারা যারা বলেছে যে তারা আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না তাদের হত্যার বিচার করতে, প্রত্যেকটা লোককে আপনি গ্রেফতার করেন, তাকে সাসপেন্ড করেন। এদেরকে সাসপেন্ড করতে হবে। পুলিশ হত্যার বিচার হবে না, আগে জনগণ হত্যার বিচার হতে হবে। জনগণকে কে হত্যা করেছে? পুলিশ হত্যা করেছে। আগে জনগণ হত্যার, আমার মা বোন হত্যার বিচার আগে হবে, তারপরে পুলিশ হত্যার বিচার হবে। কারণ জনগণকে রক্ষা করার জন্য বেতন নেয় এই পুলিশ নামধারী হায়নারা। জনগণ বেতন নেয় না, জনগণের পয়সায় বেতন দেয় এই পুলিশদের। আগে কার হত্যার বিচার হবে? আমার জনগণের হত্যার বিচার হবে। কারা বলেছে আওয়ামী লীগের মিছিলে বাধা দেবে না, এদেরকে গ্রেফতার করা হোক। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, স্টিক টু ইওর গান, ডু নট গো ডাউন। এদেরকে ছাড়লে চলবে না। নাহিদুল ইসলাম, আপনারা যে দল করেছেন, আপনার একটা ভিডিও দেখলাম আমি অনলাইনে, ভারতের চাকর, ভারতের তাবেদার মতির সাথে। আমি ভিডিওটা জনগণকে দেখা, দর্শকদের আপনাদের দেখা। নাহিদ, এই হচ্ছে র এর মূল। বাংলাদেশে আপনি মনে করেন না র এর অপারেটিভ শুধু রাজেশ অগ্নিহোত্রী এবং সন্তোষ শর্মা? আপনি যার সাথে হাত মিলে হা 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 শকুনের মতো আসছে, এটা হচ্ছে রয়ের অপারেটিভ। আপনি তার সাথে পার্টি করতে গেছেন? আপনি রয়ের এই অপারেটিভের সাথে পার্টি করতে গেছেন? এই রয়ের অপারেটিভ আপনাকে বেঁচে দেবে। এই রয়ের অপারেটিভ আপনাকে তুলোধুনো করে ছাড়বে। আপনার পাছায় যেভাবে গু লাগাতে হয়, আপনাকে কলঙ্কিত করতে হয়, এ সব কিছু এই ব্যাটা করবে। এই ব্যাটা কোন ব্যাটা? যে দেখেছেন যে আপনারা কোথায় দাঁড়িয়ে, এখন আপনারা দেখেন যে আমাদের দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আমরা কোথায় যাওয়ার পরে আমাদের ভিতরে একটু জ্ঞান গরিমা হয়। ওকে, একটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই দর্শকবৃন্দ। আমি একটা সাবজেক্ট খুঁজছি, এই সাবজেক্টটায় আমি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে শিকদার গ্রুপের, এরা ন্যাশনাল ব্যাংকের মালিক, অর্থনীতি। ওকে, আমি এখানে একটা খবর আমি দেখেছি আমার দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকার খবরটা ছিল ঋণ খেলাপি। আমি খবরটা খুঁজে পাচ্ছি না, আমি দেখলাম একটু আগে। দর্শকবৃন্দ, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন, আমি বিষয়টা দেখতে চাচ্ছি। দর্শকবৃন্দ, খবরটা ছিল যে শিকদার গ্রুপ, অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা তাদের জমি, 100 একর জমি ক্রয় করার জন্য তারা নির্দেশ দিয়েছে।
100 একর জমির জন্য তারা ক্রপ করার জন্য নির্দেশ দিয়েছে। এখন যে ক্রপ করার জন্য যে জমিটা নির্দেশ দিয়েছে সেখানে বলা আছে যে কত সম্পত্তি তারা করেছে এবং লোন জালিয়াতি করেছে, সে লোন জালিয়াতির পরে তারা এভাবে ধরা পড়েছে। এখন আমার একটা কথা, এই সাবজেক্টটা নিয়ে আমি কেন কথা বলতে চাই, আমি কথা বলতে চাই আপনাদের সাথে এই জন্য, তারা শিকদার গ্রুপের এই জালিয়াতির জন্য তাদেরকে গ্রেফতার মানে দখল করার কথা বলছে, ক্রপ করার কথা বলছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দস্যু, সবচেয়ে বড় ভূমিদস্যু শাহ আলম। শিকদার গ্রুপের জয়নাল আবেদিন শিকদার, তার ছেলে রন শিকদার, অন্যান্য শিকদারকে তাদের 100 একর জমি বাজেয়াপ্ত করার কথা বলছে, তাদের বিদেশ সফরের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু একটা কথা, বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু শাহ আলমের কি হয়েছে? বসুন্ধরা গ্রুপ, ইস্ট ওয়েস্ট প্রপার্টি গ্রুপের এবং মাগি সাপ্লাইকারী, বেশ্যা সাপ্লাইকারী, ভারতের তাবেদার এই শাহ আলম এবং তার ছেলে আনবির, খুনি আনবির এবং খুনি আনবিরের ভাই, এদের কি হয়েছে? এদের জমি দখল তারা তো আজও করে যাচ্ছে। ওয়াকারের তত্ত্বাবধানে, বিএনপির তত্ত্বাবধানে, ছত্র ছায়ায় শাহ আলমকে এখনো কেউ টিকিয়ে ধরতে পারে না। কেন? বাংলাদেশের সবচেয়ে, ঢাকা এবং পুরা বাংলাদেশের যদি একজন ভূমিদস্যুকে চিহ্নিত করা হয়, ওই ভূমিদস্যু হলো আকবর সোবহান, শাহ আলম। এই শাহ আলম 80-র দশকে মাগি সাপ্লাই দিত, বেলি চৌধুরীর সাথে একত্রে বেশ্যাবৃত্তি করত, এরশাদের পাচাটার জন্য বঙ্গভবনে গিয়ে বসে থাকতো এই শাহ আলম। সেই শাহ আলম রাঘব বোয়াল হয়েছে বিএনপির ছত্রছায়ায়। এই শাহ আলম তার ছেলে ইঞ্জিনিয়ার সাব্বিরকে খুন করার পরে এটাকে মাটি দিয়েছে বিএনপিকে ঘুষ দিয়ে। তো বিএনপিকে ঘুষ দিয়ে যদি এই শুয়োরের বাচ্চা বাংলাদেশে নিজেকে সেট করে, তার জমি জমা এখনো কেন ক্রপ করা হয় না? ওদের লেখাপড়া নাই, ওদের আবার মিডিয়া সাম্রাজ্য কোথায় আসে? এই শুয়োরের বাচ্চাদের, এই বিশ্বার বাচ্চা শাহ আলমের, এই বিশ্বার বাচ্চা আনবির, এই বিশ্বার বাচ্চাদের কোম্পানিকে কেন এখনো শাটডাউন করা হয় না? কারণ আমি দেখেছি বিএনপির বালছলেরা ওখানে গিয়ে পাছার কাপড় উদরা কইরা দেয় তাদেরকে পাছা মারা খাওয়ার জন্য। এই শাহ আলমের এখানে শিকদার গ্রুপের রন শিকদারের জমি জমা আটকানো হয়, খুব ভালো কথা। ঋণ খেলাপিদের এইখানে ওইখানে ধরা হয়, খুব ভালো কথা। শাহ আলম এই যাবৎকাল কত হাজার কোটি টাকা লোন নিয়ে তসরুপ করেছে, এর হিসাব কই? শাহ আলম এখনো কেন গ্রেফতার হয় নাই? আনবির কেন এখনো গ্রেফতার হয় নাই? এরা কি জেনারেল ওয়াকারের ছত্রছায়ায় ডিম পাড়তেছে, নাকি শাহ আলম মাগি সাপ্লাই দিছে ওয়াকারের জন্য, নাকি শাহ আলম মাগি সাপ্লাই করতেছে বিএনপি নেতাকর্মীদের জন্য, মির্জা আব্বাসের জন্য? আমি তো শুনছি দিশি না মিশি না নিশি কোন এক বেশ্যামাগিরে হোটেল হাজতে নিয়ে রাখছে মির্জা আব্বাস, নাকি তার জায়গা করে দিতেছে শাহ আলম। বরকতুল্লাহ ভুলু এই কাজ করছে, মাগি সাপ্লাই নিছে এই শাহ আলম এবং আনভির। এই শুয়োরের বাচ্চা কি করে এখনো তার ব্যবসা প্রতিষ্ঠান ওপেন থাকে? তার উপরে কেন এখনো অ্যাকশন নেওয়া হয় না? কারণ কি? তার টাকার কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জিম্মি, নাকি হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের গডফাদার হলো এই শাহ আলম, বসুন্ধরা শাহ আলম এবং আনবির? ভালোই তো, মেয়েদেরকে ভোগ করার পরে খুন করে, এটা তাদের বংশীয় ঐতিহ্য। শাহ আলমের তার বংশ নাই। এই কুত্তার বাচ্চা তো ছেঁচড়া, শুয়োরের বাচ্চা 2 টাকার পতিতা। সে 2 টাকার পতিতা বাংলাদেশে বেড দপে এখনো চষে বেড়ায়, অথচ এই কুত্তার বাচ্চার ব্যবসা বেনিফিশিয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কুত্তার বাচ্চার ব্যবসার বেনিফিশিয়ারি ছিল আওয়ামী লীগ, এবং এই কুত্তার বাচ্চা রয়ের ওত নিছে হাসিনা এবং মইনের সাথে ভারতে গিয়ে রয়ের ওত নিয়ে আসছে। হাসিনার পতনের 2 দিন আগেও সংবাদ সম্মেলনে এই মাদারচোদ বলছে হাসিনার জন্য জীবন দিয়া ফেলাবো। তাই শাহ আলম, তো সেই শাহ আলমকে এখনো কেন দেশে রাজনীতি করতে, মানে ব্যবসা করতে দেয়া হচ্ছে? তার বিরুদ্ধে কেন স্পেসিফিক চার্জ গঠন করা হয় না? দুদক কি করছে? নাকি দুদককেও সে কিনে ফেলছে?
দর্শকবৃন্দ, আমরা একটা সুস্থ সবল বাংলাদেশ দেখতে চাই। সেখানে সুস্থ রাজনীতি যদি বিএনপি বা অন্যান্য কোন রাজনৈতিক দল যদি বলে আমরা গণতন্ত্রের চর্চা করি দলের ভিতরে, এবং এই গণতন্ত্রের সত্যিকারের গণতন্ত্র দিয়ে দেশের জনগণকে আমরা খেদমত করতে চাই, সেটা তাদেরকে বলতে হবে। সেটা তাদেরকে বলতে হবে, ওখানে এসে ওপেনলি বলতে হবে। আদারওয়াইজ বিএনপি আওয়ামী লীগ তারা জন্য বলে যে দেখো রাজনীতি আমাদের পারিবারিক ব্যবসা, রাজনীতি আমাদের পারিবারিক ব্যবসা, এই ব্যবসাটা আমরা যেভাবে চাই ওইভাবে করব। শাহ আলম মাগি সাপ্লাই দিবে এবং আমরা মাগি সাপ্লাই নিব। ওয়াকারকেও এটা বলতে হবে যে দেখেন মানে হাসিনা মাগির বইন আমি বিয়া করছি, আমার হাত বান্দা, ভারতের কাছে আমার পুটকি বান্দা দেওয়া, কারণ তারা আমার হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে রাখছে। ওপেনলি বলে। আমি তো বলছি আপনাদেরকে কেউ যদি হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ করে থাকে রাজনীতিবিদদের ভিতরে এসে ওপেনলি বলেন, জনগণ আপনাদেরকে মাফ করবে। ঠিক আছে, আপনাদেরকে মানুষ মাফ করবে। কিন্তু আপনারা উপর দিয়ে বলবেন আমরা আমাদের মধ্যে ডিনাল নাই, আর পাশার দিক থেকে পাশা মারা দিবেন আর পয়সা নেবেন। নো 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 নো, দ্যাটস নট গোনা হ্যাপেন ইন ফ্রন্ট অফ মি। আমার কাছে কোনো জামাত বিএনপি আওয়ামী লীগ বলতে কোনো কথা নাই। দেশের কাজে লাগবেন, ইমান নিয়ে দেশের প্রতি জনগণের প্রতি দায়িত্ব পালন করবেন, আমি আপনাদের জন্য জিন্দাবাদ দেব, আই প্রমিস। ঠিক আছে, আমি অনলাইনে বিক্রি হওয়া মানুষ না যে বাংলাদেশে গিয়ে আপনাদের কাছ থেকে আমার বালের পয়সা নিতে হবে। আমাকে দেওয়ার মতো আপনাদের কারো কিছু নাই। একটা জিনিস আমার দরকার, আমাদের দেশের অস্তিত্বের জন্য পৃথিবীর শেষ দিন পর্যন্ত অস্তিত্ব রক্ষা করা হয়, আমার দেশ যেন মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। আমি গর্বের সাথে যেন বলতে পারি আমি ওই দেশের নাগরিক, আমি ওই দেশে জন্মেছি, ওই দেশে আমার বাবা মা ঘুমিয়ে আছে। এর বাইরে আমাকে দেওয়ার মতো আপনাদের কারো কিছু নাই। আর অনলাইনে যারা কথায় কথায় একটা কথা বলেন, আমি প্রথম বলেছি, আমি প্রথম বলেছি, আমি আপনাদেরকে হুঁশিয়ার করেছি, এ ধরনের ডাম অ্যাস কথাবার্তা আপনারা বললেন না, এ ধরনের ফালতু নিজেকে কইলেন না। আপনি কি প্রথম বলছেন না পরে বলছেন? এইসব বালছল কথাবার্তা এখন আমাদের দেশের জন্য রিলেভেন্ট না। যেগুলো রিলেভেন্ট এগুলো নিয়ে কথা বলেন, আমি আপনাদেরকে ওয়েলকাম করব, আমি আপনাদেরকে প্রশংসা করব। আপনাদের তো পুটকি খামচায় থাকে, আপনাদের লিমিটেশনের বাইরে আপনারা যেতে পারেন না। অনলাইনে যারা অ্যাক্টিভিজম করছেন, জেনারেল ওয়াকার এবং বিএনপির মুখোশ যারা উন্মোচন করছেন, আমি তাদেরকে কনগ্রাচুলেট করব ভালো সাবজেক্ট পিক করার জন্য। আজেরা সাবজেক্ট পিক করে সময় নষ্ট করেন না। আপনারা কন্টেন্ট তৈরি করেন কিসের জন্য? ভিউ বাড়ানোর জন্য নাকি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য? এগুলো করেন না। আপনাদের ক্লাস নষ্ট হয়, আপনাদের ওয়েট নষ্ট হয়। আপনারা সত্যি কথাগুলো বলেন, সামনে এগিয়ে যান। কেউ প্রশংসা করুক আর না করুক, আমি আপনার পাশে দাঁড়ায় যাব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। দর্শকবৃন্দ, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। এটাই ছিল আমার শো আজকে। আপনাদের সাথে আগামীকাল আমার শো নেই। আপনাদের সাথে বুধবার দিন বাংলাদেশ সময় রাত্র 11টায় আমার আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আগামী বুধবার দিন আপনারা আমার সাথে জয়েন করবেন এই আশাবাদ ব্যক্ত করে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।